জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের দেখামাত্র গুলি ও হত্যার অনুমতি দিয়েছিল শেখ হাসিনা নিজেই। সাবেক প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া ফোন কলগুলোর একটির অডিও যাচাইয়ের ভিত্তিতে এই সত্যতা নিশ্চিত করেছে বিবিসির আই ইনভেস্টিগেশন। ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, মার্চে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিওতে হাসিনাকে বলতে শোনা যায়, গেল বছর ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে নিরাপত্তা বাহিনীকে তিনি নিজেই অনুমতি দেন। অনুমতি ছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার এবং দেখামাত্র গুলি করা সহ যে কোনো ব্যবস্থা নেওয়ার। জাতিসংঘের তথ্য অনুযায়ী 1400-র বেশি মানুষ নিহত হয় সে সময়। বিবিসির অনুসন্ধানী দল বলছে, হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে এই ফোনালাপের রেকর্ডিং ব্যবহারের পরিকল্পনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিত থেকেই বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনা। গণ আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নেয়া হাসিনা ও আওয়ামী লীগের সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এদিকে শেখ হাসিনার গুলির নির্দেশ সংক্রান্ত বিবিসি আইয়ের অনুসন্ধানী প্রতিবেদন সাক্ষ্য হিসেবে নেয়ার সুযোগ আছে। এ কারণে প্রতিবেদনটি প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। সকালে নিজ কার্যালয়ে প্রসিকিউটর তামিম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণে জোরালো ভূমিকা রাখবে এই প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। দেশের এই সকল স্থাপনাগুলো ধ্বংসের নির্দেশ তিনি দিয়েছিলেন তার দলকে, যেন এই দায় ছাত্রদের উপরে দেওয়া যায়। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন, তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব অ্যাট দি টাইম অফ ট্রায়াল। গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুসকে দেখতে এসে এ মন্তব্য করেন তিনি। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি শুধু বিএনপির নয়, জনগণেরও। সংস্কার ও বিচার একসাথে চলতে বাধা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের প্রয়োজনে দ্রুত নির্বাচিত সরকার দরকার। ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করছে তাদের শাস্তির দাবি জানিয়ে দেশকে সঠিক পথে আনতে রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল শেখ হাসিনা। তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। বিগত সরকারগুলো বিএসএফের সীমান্তে হত্যা বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, অন্তর্বর্তী সরকারও ব্যবস্থা না নিলে তরুণরা জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা নেবে। বুধবার জুলাই পদযাত্রার 9ম দিনে চুয়াডাঙ্গা জেলায় এক পথসভায় এসব কথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনার নির্দেশে জুলাইয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। মুজিববাদী ফ্যাসিস্ট দলের বাংলাদেশে ঠাঁই নেই মন্তব্য করে নাহিদ বলেন, আওয়ামী লীগ আবার ফিরতে চাইলে তরুণদের জীবনের উপর দিয়ে ফিরতে হবে। সাজিদ আলম বলেন, এনসিপি যদি না থাকে তবে চাঁদাবাজ, মাদক সেবনকারী এবং দখলদারেরা আবারও তাদের কার্যক্রম শুরু করবে। সকালে আলমডাঙ্গার আরেক পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আর কাউকে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠতে দেয়া হবে না। সব রাজনৈতিক দলকে বাংলাদেশপন্থী রাজনীতি করার আহ্বান জানান আক্তার। যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ দিল, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে।
আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই মাদক চোরাকারবারি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য থেকে শুরু করে সকল প্রকার জনগণকে হয়রানি করার যে বিভিন্ন চক্রগুলো ছিল, সিন্ডিকেটগুলো ছিল, এখনো সেগুলো রয়েছে। বিএসএফ কোনো সীমান্ত রক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলেছি, সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সীমান্তকে, বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব। শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। মাসব্যাপী জুলাই পথযাত্রার নবম দিনে এনসিপির নেতাকর্মীরা এখন ঝিনাইদহ জেলায় অবস্থান করছেন এবং পথসভা ও পথযাত্রায় অংশ নিচ্ছেন নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র। একটু জানাবেন ঝিনাইদহে কেমন সাড়া পাচ্ছে এনসিপি এবং পদযাত্রা থেকে কি বলছেন নেতাকর্মীরা? ফরহাদ, মূলত এই পদযাত্রা কিন্তু নানা সময়ে নানা জায়গায় গিয়ে থামছে এবং নানা জায়গায় গিয়ে পথসভা হচ্ছে। এই মুহূর্তে আমি আছি দর্শনাতে। কিছুক্ষণ আগেই সীমান্ত হত্যার প্রতিবাদে ইব্রাহিম বাবু নামে একজন, যাকে কিনা হত্যা করা হয়েছে এবং নদীর পাড়ে, যেটি কিনা বাংলাদেশে অবস্থিত এবং বাংলাদেশের পাশেই এসে বিএসএফ গুলি করে এবং সেই গুলিবিদ্ধ অবস্থায় 2 দিন তাকে কেউ আনতে যেতে পারেনি। সেখানে গিয়ে এনসিপির নেতাকর্মীরা তার পরিবারের সাথে কথা বলে এবং যেখানে তার নিহত লাশ পড়েছিল সেখানে গিয়েও কিন্তু, মরদেহে যেখানে পড়েছিল সেখানে গিয়েও কিন্তু তারা তাদের প্রতিবাদ জানিয়েছে। এছাড়াও যদি বলতে চাই যে এই পদযাত্রা এখন যাচ্ছে ঝিনাইদহের দিকে, ঝিনাইদহ থেকে যাবে মাগুরা। আজকের দিনে 3টি জেলায় কিন্তু হচ্ছে এই পদযাত্রাটি যাচ্ছে। তার মাঝে কিন্তু হচ্ছে চুয়াডাঙ্গায় পথসভা করেছে এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে কিছুক্ষণ আগে দর্শনাতে কিন্তু হচ্ছে একটি ছোট পথসভা করা হয়েছে। এর পাশাপাশি জুলাইয়ে যারা জীবন দিয়েছে তাদের পরিবার এবং জুলাইয়ের আহতদের পরিবারের সাথে নানা সময়ে দেখা করতে দেখেছি এবং দেখা করার কথাও রয়েছে ঝিনাইদহে। তার পাশাপাশি ঝিনাইদহে আরও একটি পথসভা আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু হচ্ছে এনসিপি নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। তার পরবর্তীতে সন্ধ্যার 5টার পরে কিন্তু মাগুরাতেও একটি পথসভা করার কথা রয়েছে, যেখানে কিনা হচ্ছে এনসিপির যারা নেতাকর্মী আছে তারা সেখানে গিয়ে তাদের নানা রকমের অভিব্যক্তি প্রকাশ করবেন এবং তার পাশাপাশি জুলাইয়ের যারা শহীদ আছে তাদের সাথে কিন্তু মতবিনিময়েরও, যারা কিনা জুলাই শহীদ পরিবার, তাদের মতবিনিময়ের কথা রয়েছে আজকের এই দিনে। এই ছিল এখান থেকে সর্বশেষ পদযাত্রার খবর। নবম দিনের মতো এনসিপির জুলাই পথযাত্রা থেকে সরাসরি আমাদের সঙ্গে ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। দ্রুত জুলাই সনদ ঘোষণা, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি বাস্তবায়ন চায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বুধবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি বাস্তবায়ন হলে সব দলের প্রতিনিধিত্ব থাকবে, এতে গণতান্ত্রিক ব্যবস্থা আরও উৎকর্ষিত হবে বলে তিনি দাবি করেন। নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে সরকারকে আহ্বান জানান তিনি। এ সময় জুলাই আগস্ট স্মরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি ঘোষণা করেন সাইফুল হক। আমরা সংখ্যানুপাতিক পদ্ধতিকে মনে করি একটা শেষ পর্যন্ত হয়তো আমাদের পর্যায়ক্রমে এখানে যেতে হবে। আমরা এবার কিছুটা পরীক্ষামূলকভাবে, যেহেতু আমরা একটু আলোচনা করেছি সংসদের নিম্নকক্ষের পাশাপাশি উচ্চকক্ষ তৈরি হবে, সেদিক থেকে উচ্চকক্ষের 100 জন যে প্রতিনিধি, তারা দলগুলো প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারেন, সে ব্যাপারে আমাদের সম্মতি আছে। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড নিয়ে পানিতে ভাসছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ফেনী। উজানের ঢলে মহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 15টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। রাতভর টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফুলগাজী, পরশুরাম ও সোনাগাজীর বিস্তীর্ণ এলাকা। হাঁটু থেকে কোমর পানিতে
ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। ভেসে গেছে পুকুরের মাছ। ফেনী পরশুরাম ফুলগাজী সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। প্লাবিত হয়েছে ৩০টির বেশি গ্রাম। বিপাকে পড়েছেন দুর্গত এলাকার হাজার হাজার মানুষ। অন্যদিকে টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নোয়াখালীর পৌর এলাকার বেশিরভাগ সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বন্ধ রয়েছে ৫ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম। এছাড়া সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ায় বন্যা আতঙ্কে বান্দরবানের নিম্নাঞ্চল ও নদী পাড়ের বাসিন্দারা। এর মধ্যে চট্টগ্রামের ফৌজদারহাট, বায়েজিদ লিংক রোড সহ বিভিন্ন সড়কের পার্শ্ববর্তী পাহাড়ে ছোট আকারে ধস দেখা দিয়েছে। পানি যাতায়াতের কোনো রাস্তা নাই কোনো, এখন আমরা বন্যার ভিতরে বাঁচতেছি। তারা তো লোক পরিবার পানি তোলে বাসি রয়েছে, কোনো দুর্গত এলাকা হিসাবে কোনো লোক দেখতেছে না। পানি উন্নয়ন বোর্ডে কোনো কাজে করে না। পানিয়ে সব বাড়িঘর ব্যাগ তলাই গেছে গই, পুকুর টুকুরের মাছ টাছ গেছে গই। আমাদের পৌর বাসিন্দা হিসেবে আমরা অনেক ভোগাচ্ছি। আমাদের এটা নিচু অঞ্চল। শহরে তো মোটামুটি আছে, গ্রাম সাইডের মানুষরা বেশি ভোগান্তিতে পড়তেছে। টানা ২ দিনের ভারী বর্ষণে প্লাবিত ফেনীর বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির সাথে উজানের ঢলে মহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর পানির চাপ বাড়ায় অন্তত ১৫টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। তলিয়ে যাওয়ায় বেশ কিছু সড়ক বন্ধ রয়েছে যান চলাচল। নিয়ে আরও জানাতে ফেনীর ফুলগাজী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ সাইফুল্লাহ। খালিদ, একটু জানাবেন পানিতে তলিয়ে যাওয়ায় কোন কোন সড়কে আসলে যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে? নতুন করে আরও কোনো গ্রাম প্লাবিত হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ফরহাদ, আমি এর আগেও জানিয়েছিলাম যে ফেনীতে যে ভয়াবহ বন্যার সৃষ্টি হলো তার ফলে ফুলগাজী পরশুরাম যে সড়কটি রয়েছে, দুইটি উপজেলার সাথে সদরের যে সংযোগ সড়কটি সেটি বিলোনিয়া পর্যন্ত, সেই সড়কটি কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। এবং সেখানে সড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় পানি উঠে যাওয়ার কারণে কিন্তু যানবাহন চলাচল বন্ধ এবং মানুষজন কিন্তু খুব অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে উত্তর শ্রীপুর এলাকা। এখানে প্রায় ৪০ মিটার অংশ কিন্তু নদীর ভেঙে গিয়েছে এবং যার ফলে এখানে যে বিস্তীর্ণ এলাকায় পানি প্রবেশ করছে, এরকমভাবে ১৫টি এলাকা দিয়ে কিন্তু পানি প্রবেশ করছে এবং পানির গতি কিন্তু অত্যাধিক। এবং এখানে আমরা যেভাবে পানি প্রবেশ করতে দেখছি সেটি কিন্তু কোনোভাবেই কমছে না এবং এভাবেই কিন্তু জনপদে প্লাবিত করছে এবং প্রায় ৪০,০০০ মানুষ ফেনীতে এখন এই মুহূর্তে বন্যার শিকার এবং তারা পানিবন্দী রয়েছেন। এর ফলে কিন্তু মানুষের খাবার কষ্ট হচ্ছে, চিকিৎসা, স্বাস্থ্য, নানা রকম অবর্ণনীয় দুর্ভোগী বলা যায় সে সকল মানুষের। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাঁধের পাশে যে ভাঙনের সৃষ্টি হয়েছে, তার এখানে যে ঘরগুলো ছিল সেগুলো কিন্তু বন্যায় বাঁধ ভাঙার ফলে ভেসে গেছে এবং অনেকগুলো ভেঙেও গিয়েছে। তো এখানে মানুষের কষ্ট অনেক বেশি। তারা খুব অল্প সময়ের দুঃসহ স্মৃতি রয়েছে। তাদের যে ২৪-এর ভয়াবহ বন্যা ছিল সেটি কিন্তু ১ বছর হয়নি, সেটি কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু তারা আবারও ক্ষতিগ্রস্ত হলেন। এবং তারা বলছেন নদী পাড়ের মানুষজন যে এই যে বাঁধগুলো রয়েছে ফেনীর সিলুনিয়া, কহুয়া এবং মহুরী নদীর যে বাঁধ, সেগুলো দীর্ঘদিন যাবতীয় কিন্তু নানা রকমভাবে ত্রুটিপূর্ণ এবং সেগুলো মেরামত করা হচ্ছে না এবং বাজেট বরাদ্দ হলেও কিন্তু সেগুলো আসলে দীর্ঘস্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, যার ফলে প্রতি বছর ভয়াল বন্যায় কিন্তু এই ফেনীর মানুষ কষ্ট পাচ্ছেন এবং তারা এর ফলে কিন্তু তারা যে দুর্ভোগে পড়ছেন সেটিরও তারা সমাধান চান। এভাবে আসলে আরও একটি বন্যা তারা খুব শিগগিরই দেখলো এবং আবহাওয়া কর্মকর্তারা বলছেন যে পানি যদি এখানে কমতে শুরু করে, বৃষ্টি যদি কমে তাহলে পানি কমতে শুরু করবে এবং পানি কমলেই আসলে উজানের ঢলও কিন্তু ভারতের ঢলেই কিন্তু আসলে বন্যাটা ব্যাপকতর হচ্ছে। তো এই ছিল ফেনীর ফুলগাজী এলাকা থেকে সবশেষ খবর। ফেনীর বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে, সে খবর জানাচ্ছিলেন বিস্তারিত আমাদের সহকর্মী খালিদ সাইফুল্লাহ। টানা বৃষ্টি আর সাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তাল ঢেউয়ের কারণে গত ৩ দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বরহীনঙ্গরে পণ্য খালাস। এতে আটকা পড়েছে পণ্য নিয়ে আসা প্রায় ৯৭টি জাহাজ। এর মধ্যে ২৪টি সিমেন্ট ক্লিংকার, ৩টি সার, 2টি চিনি ও 8টি খাদ্যশস্যবাহী জাহাজ রয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরের বরহীনঙ্গরে থাকা বিদেশি জাহাজ থেকে লাইটার জাহাজ পণ্য নিয়ে দেশের নানা প্রান্তে চলাচল করে। তবে বৈরী আবহাওয়ায় দুর্ঘটনার শঙ্কায় লাইটার জাহাজ সাগরে যেতে পারছে না। এ কারণে গত 3 দিন পণ্য খালাস বন্ধ আছে। একই সাথে ব্যাহত হচ্ছে বন্দর থেকে সারা দেশে পণ্য পরিবহনও।
বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় শুল্ক আলোচনার বৈঠক শুরু হচ্ছে আজই। 9 থেকে 11 জুলাই পারস্পরিক শুল্ক চুক্তির দ্বিতীয় দফায় আলোচনায় বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইউএসটিআর। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন। বাণিজ্য সচিব, অতিরিক্ত বাণিজ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। এদিকে 3 মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি কর পণ্যের উপর 35% শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে বাংলাদেশের পণ্যের উপর 37% শুল্ক সহ বেশ কয়েকটি দেশের উপর শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। সে সময় শুল্ক কার্যকরের আগে সময় দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের নিজস্ব সামর্থ্য আছে বলে মনে করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তবে এ ব্যাপারে চীনের সহযোগিতার কথাও জানান তিনি। বুধবার সকালে চায়না বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সাপ্লাই চেইন সেমিনারে ইয়াও ওয়েন আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গত আগস্ট থেকে 20টি চীনা কোম্পানির সঙ্গে বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্য দিয়ে প্রত্যাশিত বিনিয়োগ অঙ্গীকার কয়েক বিলিয়ন ডলার অতিক্রম করেছে। ফলে বাংলাদেশকে সরকারি বৈদেশিক বিনিয়োগে চীন সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে চীন। সেমিনারে বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, চীনে বাংলাদেশের বিডার অফিস খোলার চিন্তা করছে সরকার। এছাড়াও সংস্কৃতি বিনিময় ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে একটি চাইনিজ কালচার সেন্টার প্রতিষ্ঠারও জোর দেন তিনি। China is definitely, in our opinion, the most likely biggest investor for Bangladesh in coming years and days. And that trend is very clear, even from the government of Bangladesh's side. So to be able to do that, we definitely need to help the potential Chinese investors feel a lot better about Bangladesh. And there's nobody else better than CEAB to be able to do that for us. They are in a very special place. They can bridge the gap between the potential investors and our country. They are definitely also in a position of trust. আর্থিক খাতে দুর্নীতি বন্ধে দায়িত্বশীলদের সৎ হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর একটি হোটেলে হিসাব রক্ষণ ও নিরীক্ষা পেশায় জড়িতদের মিলন মেলা অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট 2025-এ অংশ নিয়ে তিনি একথা বলেন। আর্থিক খাতে স্বচ্ছতা আনতে অডিটর ও অ্যাকাউন্টেন্টের ভূমিকা সম্পর্কে সজাগ থাকার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। একই অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান বলেন, বিগত সরকারের সময় দায়িত্বপ্রাপ্তরা ব্যাংক খাত ধ্বংসের দায় এড়াতে পারেন না। ওই অনুষ্ঠানেই অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অডিট রিপোর্ট ভালো না হলে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবে, ইতোমধ্যে যার প্রভাব পুঁজিবাজারে পড়েছে। If I today judge the performance of audit firms based on their audit reports, I can tell you there will be no auditors left which will be qualified to do the job. Because the way it has been done and reported, misreported, does not qualify them to be in the profession in the future. কতগুলো একটু বেসিক রিফর্ম করতে, লং টার্ম বা মিডিয়াম রিফর্ম করবো না, কিন্তু যেই কটা ধরেছি সেটা আমরা দেখি, আমি চেষ্টা করবো এটাকে ইমপ্লিমেন্ট করতে। হিসাবগুলো ঠিকভাবে দেয়, এটার একটা দায়িত্ব কিন্তু যারা অ্যাকাউন্টেন্ট এদের ফার্মের, এটা আর সেই সংস্থারও দরকার আছে। বাংলাদেশের অবকাঠামোগত সুবিধার সর্বোচ্চ ব্যবহারে ভুটানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে এখনও অনেক সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামুদুর্জি। এ সময় দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এবং চমৎকার সহযোগিতার কথা তুলে ধরেন ভুটানের রাষ্ট্রদূত। দেশটির জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল
প্রতিষ্ঠায় সরকারের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দুদেশের তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় হওয়া উচিত যেন পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক আরও দৃঢ় হয়। তিনি বলেন, বাংলাদেশের সার্ক চেতনাকে বজায় রাখতে ও এগিয়ে নিতে চায়। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। দুদক থেকে চাকরিচ্যুত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার পাওনা সকল বেতন ও সুযোগ সুবিধাও ফেরত দিতে বলেছেন উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ দুপুরে এই নির্দেশ দেন। 2023 সালের 16 ফেব্রুয়ারি দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনকে দুদকের তখনকার চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে চাকরিচ্যুত করা হয়। হাইকোর্টের রায় পক্ষে আসায় সন্তোষ প্রকাশ করেন শরীফ উদ্দিন ও তার আইনজীবী। যাকে 2022 সালে চাকরিচ্যুত করা হয়েছিল, 3 মাসের বেতন দিয়ে তাকে স্থায়ী কর্মচারী হওয়া সত্ত্বেও 3 মাসের বেতন দিয়ে দুর্নীতি দমন কমিশন যাকে চাকরিচ্যুত করেছিল এবং তার এই মামলা নিয়ে আমরা 2022 সাল থেকে লড়াই করছি। তার ওই চাকরিচ্যুতি আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা রিট পিটিশনে যে রুল নিশি জারি করা হয়েছিল, সেই রুল নিশি আজকে চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং সেটার রায় ঘোষণা করা হয়েছে। সেই রায় অনুযায়ী এই রায় পাওয়ার 30 দিনের মধ্যে তাকে চাকুরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামের মিরেরসরাইয়ের জোরারগঞ্জে নিষিদ্ধ মেলখুম ট্রেইল ও ঝর্ণায় ঘুরতে যাওয়া 2 পর্যটকের সন্ধান মেলেনি। জীবিত উদ্ধার করা হয়েছে 3 পর্যটককে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, নিখোঁজ 2 পর্যটকের নাম হৃদয় ও গালিব। আর আহত অবস্থায় উদ্ধার হওয়া 3 পর্যটক মিরাজ, রায়হান ও সায়েম। গালিব, হৃদয় ও সায়েম 3 বন্ধু ফেনী থেকে মিরসরাই ঝর্ণায় ঘুরতে এসেছিল। পরে মিরাজ ও রায়হান তাদের সাথে যোগ দেয়। গতকাল সকাল 11টার দিকে তারা মেলখুম ট্রেইল ভ্রমণে যায়। তবে টানা বৃষ্টিতে সে জায়গায় গিয়ে তারা সারা রাত আটকে পড়ে। প্রায় 1 দিন পর খোঁজার পর স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিস মিলে আজ দুপুরে তাদের সন্ধান পায়। এর মধ্যে 3 জনকে জীবিত উদ্ধার সম্ভব হলেও বাকি 2 জন মারা গেছে বলে দাবি করছে উদ্ধার হওয়া পর্যটকরা। যদিও নিখোঁজ 2 পর্যটকের মরদেহ এখনও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। 3 জন লোক গেছে আর আমাদের স্থানীয় 2 জন ছেলে আছিল, মারা গেছে। এখন শুনছি যে 2 জন মারা গেছে আর 3 জন জীবিত পাওয়া গেছে। যে জায়গাতে এখন বর্তমানে ছেলেগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে বহুত ভয়ঙ্কর। ভিতরে মানে সিবে করি পাহাড়ের সিবে, তো আপনাদেরকে যদি কোনো একটা দৃশ্য দেখা দিলে মানে বুঝতে পারতেন যে না একদম সিবে, তো অনেক সিবে। চট্টগ্রামের হালি শহরে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নালা থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ নিয়ে আরও জানাতে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজিরা শিউলি। শিশুটি কিভাবে নালায় পড়ে গেল, বিস্তারিত যদি একটু আপনাদেরকে জানান। যতটুকু আমরা জানতে পেরেছি, শিশুটি দুপুরের সময় এলাকার অন্যান্য বাচ্চাদের সাথে তার বাসার অদূরে খেলছিল এবং ওই সময় তার হাতে যে বল ছিল, বলটি পাশে যে ড্রেন, সেই ড্রেনে পড়ে যায়। তখন সে বলটি তুলতে গেলে নালায় পড়ে যায় এবং এলাকাবাসী জানিয়েছে কিছুদিন আগে এই ড্রেনটি কিন্তু সিটি কর্পোরেশনের লোকজন পরিষ্কার করে এবং ড্রেনটি পরিষ্কার থাকায় যেহেতু বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন ভরে ভারী বর্ষণ হচ্ছে, বৃষ্টির পানিতে শিশুটি ওই নালার অনেক দূর সামনে চলে যায়। তো তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারপর তারাও কিন্তু চেষ্টা করে এবং এলাকার বেশ কয়েকজন তরুণ তারা নালার স্ল্যাবগুলো তুলে তারপরে পানিতে নামে এবং প্রায় 1.5 ঘন্টা পর যেই ড্রেনটি ছিল, ড্রেনের মধ্যে যে পাইপে শিশুটি আটকে ছিল, ড্রেনের মধ্যে যে ওয়াসা এবং গ্যাস লাইনের পাইপ ছিল, সেই পাইপে শিশুটি আটকে ছিল এবং সেখান থেকে এক যুবক সুজন নামে সেই শিশুটিকে তোলে এবং তারা খুবই কিন্তু দ্রুতই সাথে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে শিশুটিকে নিয়ে যায়। তবে দুর্ভাগ্যজনকভাবে শিশুটিকে বাঁচানো যায়নি।
এবং শিশুটিকে বাঁচানো যায় না। এবং আপনারা জানেন যে গত এপ্রিলেও কিন্তু একইভাবে নগরীর কাপাসগোলায় ড্রেনে পড়ে আরেকটি শিশু মারা গিয়েছিল এবং তার বয়স ছিল মাত্র 6 মাস বয়সী। এবং এই গত কয়েক মাসের ব্যবধানে দুটি মেয়ে শিশু মারা গেল। এর আগে গত 6 বছরে প্রায় 14 জন মারা গেছে এভাবে ড্রেন এবং খালে পড়ে। এবং বেশ প্রতি বছরই কিন্তু এভাবে বর্ষা মৌসুমে এভাবে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটছে। এখানে যেমন এলাকাবাসী বলছেন, সিটি কর্পোরেশন, নগর উন্নয়ন কর্তৃপক্ষের যেমন অবহেলা বা উদাসীনতা আছে। তারা যখন ড্রেন বা খালের কাজগুলো করে বা ময়লা পরিষ্কার করে, তারপর কিন্তু সেগুলো তারা স্ল্যাবগুলো তারা সেখানে বসিয়ে দেয় না। এবং সে কারণে দেখা যায় যে যখন বৃষ্টি হয় এবং পানিতে ভরে যায় এবং ড্রেন নালাগুলো কিন্তু এখন পানি উপচে প্রায় হাঁটু পরিমাণ পানি জমে গেছে, তখন কিন্তু আর ড্রেন বা খালের অস্তিত্ব বোঝা যায় না এবং এই ধরনের দুর্ঘটনা ঘটে। তো ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী এবং অভিভাবকদের সচেতন হওয়ার তারা তাগিদ দিয়েছেন। সেই সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ হচ্ছে তাদেরকেও বলেছেন যেন এই ধরনের দুর্ঘটনা এড়াতে তারা তাদের যে পদক্ষেপ সেগুলো যথাযথভাবে নেয়। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। চট্টগ্রামের হালিশ শহরে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাজিরা শিউলি। দেখছেন, বিতর্কিত পক্ষপাত তুষ্ট হিসেবে অভিযুক্ত বিচারক এবং ম্যাজিস্ট্রেটদের অপসারণের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। এছাড়া বিগত সরকারের আমলে ক্রসফায়ারের আদেশ দেয়া ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সরকারকে তাগিদ দেন তিনি। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 1 বছরেও ফ্যাসিস্ট সরকারের সহযোগী বিচারক ও ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। এছাড়া সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা এবং আইন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠার বিষয়েও দৃশ্যমান পদক্ষেপ নেই বলেও দাবি করেন মাহবুব উদ্দিন খোকন। বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি স্বল্পতার কারণে জনমনে আইনের সেবা পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। সরকারের ভিতর, প্রশাসনের ভিতর এখন ফ্যাসিস্টদের লোকজন রয়ে গেছে। তারা এত ক্ষমতাশালী, যারা গত 15 বছর সন্ত্রাস করেছে, অবিচার করেছে, ন্যায়বিচার করতে তারা ব্যর্থ হয়েছে এবং মানুষকে মানবাধিকার লঙ্ঘন করে রায় দিয়েছে, মৌলিকতার লঙ্ঘন রায় দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন? ডেঙ্গু মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় নিজেদের প্রস্তুতি আরও জোরদার করছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসা সহায়তা সামগ্রী হিসেবে যুক্ত হয়েছে পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম ও বেডসাইড হেমাটোক্রিট মেশিন। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তরে শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। তিনি জানান, ডেঙ্গুর ধরনে পরিবর্তন আসায় এখন রোগীদেরকে বিশেষ পরিচর্যায় রাখার প্রয়োজন বেশি পড়ছে। এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহজ সহায়তায় 8টি পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম, 21টি বেডসাইড হেমাটোক্রিট মেশিন এবং 1060টি অন্যান্য চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তিনি বলেন, এসব যন্ত্রপাতি ডেঙ্গু চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরগুনায় ডেঙ্গু সংক্রমণের হার কিছুটা বাড়লেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। সবচেয়ে বেশি জরুরি যেটা যে বেডসাইড অথবা তাড়াতাড়ি এই রোগটাকে শনাক্ত করা, তার জন্য আল্ট্রাসোনোগ্রাম, পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম মেশিন খুবই জরুরি, হেমাটোক্রিট মেশিন জরুরি এবং রুগীকে আমাদের জনগণকে সচেতন করা যে পেশাব কমে যাচ্ছে কিনা, রুগী মানে পানি পিপাসা পায় কিনা, শকের যেগুলো প্রাথমিক উপসর্গ সেগুলোর দিকে একটু জোর দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় WHO আমাদেরকে আল্ট্রাসোনো মেশিন দিয়েছে পোর্টেবল 8টা এবং 21টা হেমাটোক্রিট মেশিন দিয়েছে এবং আরও কিছু স্যালাইন বা সলিউশন যেগুলো দরকার হয় সেগুলো দিয়েছে 1600।
বিগত সময়ে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকা ব্যক্তিদের প্রতি রাষ্ট্রীয় অবমূল্যায়ন এবং গুরুত্বপূর্ণ পদে তাদের নিয়োগে বাধা সৃষ্টি করা হয়েছে, এমন অভিযোগ করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের এক সেমিনারে উপদেষ্টা বলেন, বিগত সরকার প্রায় 16 বছর ধরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে অবদমিত করে রেখেছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডধারীদের নিয়োগ প্রক্রিয়ায় প্রাধান্য দেওয়া হয়নি। তবে মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য বজায় রেখেই এর আধুনিকায়নে জোর দেন ধর্ম উপদেষ্টা। সেমিনারে বক্তারা বলেন, মাদ্রাসা সিলেবাসকে যুগোপযোগী করা জরুরি, পাশাপাশি আলেমদের শুধুমাত্র ধর্মীয় কাজেই সীমাবদ্ধ না রেখে রাষ্ট্রীয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডেও তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। 2025 সালে বোর্ডের অর্থায়নে আমাদের তত্ত্বাবধানে মাদ্রাসা শিক্ষা বিগত 16-17 বছর যাবৎ এই মাদ্রাসা শিক্ষাকে, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অবদমিত করে রাখা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে। আমি কলেজের শিক্ষক থাকাকালীন পলিটিক্যাল সায়েন্স ইয়েস, সোশ্যোলজি ইয়েস, ইসলামিক স্টাডিজ নো, এই ধারা জাতীয় বিশ্ববিদ্যালয় তুলে দিয়েছে। এখন আর ফেসিবাদ নাই। এখন ইনশাআল্লাহুল আজিজ মাদ্রাসা শিক্ষা তার ঐতিহ্য ফিরে পাবে আর উন্নত হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপাল চীন সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণ গেছে কমপক্ষে 8 জনের। নেপালে নিখোঁজ 20, চীনে অন্তত 11। চলছে উদ্ধার কাজ। মঙ্গলবার তিব্বত অঞ্চলে মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভোটেকোশি নদী প্লাবিত হয়ে ধসে পড়ে 2 দেশকে যুক্ত করা মৈত্রী সেতু। সেতু ভাঙনে বন্ধ রয়েছে নেপাল চীন সীমান্ত বাণিজ্য। চীন থেকে আমদানিকৃত পণ্য সমেত অনেকগুলো কন্টেইনারও ভেসে গেছে তীব্র স্রোতে। নেপালের নোয়াকোট জেলায় ত্রিশুলি নদীর তীরবর্তী এলাকাতেও উদ্ধার অভিযানে ব্যস্ত সেনাবাহিনী। ভারতের হিমাচলে বন্যায় মৃতের সংখ্যা 80 ছাড়িয়েছে। বর্ষা শুরুর একই সময়ে পাকিস্তানেও বন্যায় প্রাণ গেছে 38 শিশুসহ 79 জনের। ভারতের গুজরাটে মাহি নদীর উপর থাকা একটি সেতু ভেঙে যানবাহন নদীতে পড়ায় অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে আনন্দ ও ভদোদরা জেলার মধ্যে সংযোগকারী গম্ভীরা মুজপুরি সেতুর একটি অংশ ভেঙে পড়লে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, 2 ট্রাক, একটি পিকআপ সহ একটি পিকআপ ভ্যান সহ 4টি গাড়ি একসঙ্গে সেতু দিয়ে পার হওয়ার সময় হঠাৎ ভেঙে পড়ে। যানবাহনগুলো নদীতে পড়ায় কিছুক্ষণ আগে একটি বিকট শব্দও শোনা গিয়েছিল। খবর পেয়ে দমকল বাহিনী, স্থানীয় পুলিশ এবং ভদোদরা জেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। জেলাটি সেতুটি ধসে পড়ার কারণ অনুসন্ধানেও কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল সেতুটি। চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে উপেক্ষিত ছিল গাজায় যুদ্ধবিরতি ইস্যু, বরং জোর দেওয়া হয় জিম্মিদের মুক্তি প্রসঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে আলোচনার মধ্যে মঙ্গলবার উপত্যকায় আরও 95 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তবুও যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় 2 পক্ষের ইতিবাচক সম্পৃক্ততার কথা জানিয়েছে কাতার। যুক্তরাজ্য সফরে ফরাসি প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে দ্বিরাষ্ট্র সমাধানের বিকল্প নেই। অন্যদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের অর্থ সহায়তা স্থগিতের বিষয় আলোচনা করা হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান। যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্পেনের জাতীয় আদালত। ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখায় ভ্লাদিমির পুতিনের উপর অখুশি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে ক্যাবিনেট বৈঠকে একথা জানান খোদ মার্কিন প্রেসিডেন্ট। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন তিনি। প্রেসিডেন্টের দাবি, পুতিনের নির্দেশে ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে রুশ সেনারা, তাই কিয়েভের প্রতিরোধের জন্য অস্ত্র সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন। রুশ প্রেসিডেন্ট সবসময় সুন্দর আচরণ প্রদর্শন করলেও তা কোনো অর্থ বহন করে না বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
ভারত জুড়ে চলছে নজিরবিহীন বন্ধ কর্মসূচি। জাতীয় ধর্মঘটে যোগ দিতে পারে বিভিন্ন খাতের 25 কোটির বেশি শ্রমজীবী। ভারতের কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নগুলোর ডাকে বুধবারের এ ধর্মঘটে সমর্থন জানিয়েছে বিভিন্ন গ্রাম ও কৃষিভিত্তিক শ্রমিক সংগঠনও। বড় বড় ব্যবসায়ীদের জন্য লাভজনক নীতিমালার বিরোধিতায় এ বন্ধ কর্মসূচি। অভিযোগ, কৃষক, শ্রমিক আর গরিব জনগোষ্ঠীর স্বার্থে আঘাত করা এসব নীতিতে একতরফা লাভবান শুধু ব্যবসায়ী গোষ্ঠীগুলো। রেলওয়ে, ইস্পাত শিল্প, শিক্ষা সহ নানা খাতে তরুণ পেশাজীবীদের বাদ দিয়ে বসানো হয় অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের। যেখানে 150 কোটি মানুষের দেশটিতে 35% মানুষের বয়স 35 বছরের কম। বেকারত্বের হার সবচেয়ে বেশি 20 থেকে 25 বছর বয়সীদের মধ্যে। ভারতের রাজস্থানে একটি গাজুয়ার যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলটের প্রাণ গেছে। স্থানীয় সময় বুধবার দুপুর 1:25 রাজ্যের চরু জেলার ভানোদা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল বলে জানা গেছে। পাইলটদের প্রাণহানিতে গভীর শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ভারতের বিমান বাহিনী। ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে চলতি বছর ভারতে এ নিয়ে 3য় জাগুয়ার যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল। এর মধ্যে প্রথম 7 মার্চ হরিয়ানায় এবং দ্বিতীয়টি 2রা এপ্রিল গুজরাটে। এবার খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেতে হয়েছে শ্রীলঙ্কাকে। দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে 3 ম্যাচের এই সিরিজে পাচ্ছে না স্বাগতিকরা। একাধিক শ্রীলঙ্কান গণমাধ্যম হাসারাঙ্গার ইনজুরির খবর নিশ্চিত করেছে। ওয়ানডে সিরিজের সবচেয়ে বড় ব্যাট করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিং পেশিতে চোট পান হাসারাঙ্গা। এরপরই নিশ্চিত হয় বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পারছেন না তিনি। দলের মেডিকেল বিভাগের পরামর্শ অনুযায়ী কলম্বোতেই নিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন সাবেক এই টি-20 অধিনায়ক। তবে হাসারাঙ্গা দল ছাড়লেও তার বদলি কোনো ক্রিকেটারকে দলে নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। লঙ্কানদের বিপক্ষে 3 ম্যাচের এই সিরিজ শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। ইংলিশ ব্যাটার জো রুটকে টপকে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সবার উপরে উঠলেন স্বদেশি হ্যারি ব্রুক। সদ্য শেষ হওয়া এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে 158 রানের অনবদ্য ইনিংস খেলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় সবার উপরে উঠলেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। 18 পয়েন্ট এগিয়ে থেকে স্বদেশি জো রুটকে পেছনে ফেলেছেন তিনি। ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ঐতিহাসিক 2 ইনিংসে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কল্যাণে 1 লাফে 15 ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় 807 রেটিং পয়েন্ট নিয়ে 6-এ উঠে এসেছেন। র্যাঙ্কিংয়ে 3য় স্থানে আছেন কিইউ ব্যাটার কেন উইলিয়ামসন। 4-এ আছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। এছাড়া 184 রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে 16 থেকে 10 নম্বরে উঠে এসেছেন ইংলিশ উইকেটকিপার ব্যাটার জেমি স্মিথ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।